এবার দেখে নেব খেলার সময়ের শিরোনাম। ক্লাব ও বোর্ডের দ্বন্দ্বে অনিশ্চয়তায় প্রথম বিভাগ ক্রিকেট লিগের ভবিষ্যৎ। সভাপতির সঙ্গে ক্রিকেটারদের প্রতিনিধি দলের সাক্ষাৎ, বোর্ড সভায় সমাধানের আশ্বাস। একটা জিনিস ক্লিয়ার করছে যে কোনো ডাউট নাই ক্রিকেট লিগ হবে এখানে, বাট ওনার কথা হচ্ছে যে এই মাসের ভিতরেই উনি ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট মাঠে গড়াবে। বাংলাদেশ দলে হামজার অন্তর্ভুক্তিতে অধিনায়কত্ব নিয়ে শঙ্কিত নন জামাল। লেস্টার সিটি তারকাকে সহযোগিতার আশা। বিপিএল এর দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুত হচ্ছেন JB6। বিপিএল এর খবর। অঘটনের জন্ম দিল দুর্বার রাজশাহী, থামল রংপুর রাইডার্সের জয়রথ। 24 রানে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে রংপুরকে প্রথম হারের স্বাদ দিয়েছে তাসকিনের দল। পেমেন্ট ইস্যুর বিতর্ক পাশ কাটিয়ে আগে ব্যাট করে 170 রান তোলে রাজশাহী। জবাবে তাসকিনের বিচক্ষণ নেতৃত্ব ও বার্ল মেহেরের বোলিং তোপে 146 রানে অল আউট হয় রংপুর। এ জয়ে ঢাকা ক্যাপিটালসকে টপকে টেবিলের 4 নম্বরে উঠে এসেছে। টেবিলের 5 নম্বরে এসেছে রাজশাহী। ম্যাচ সেরা হয়েছেন রায়ান বার্ল। এদিকে খুলনা টাইগার্সের জয় দিয়ে শেষ হলো বিপিএল এর চট্টগ্রাম পর্ব। সিলেটকে 6 উইকেটে হারিয়েছে মিরাজের দল। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে 152 রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। জবাবে শেষ ওভারে জয় নিশ্চিত করে রূপসাপারের দলটি। 70 রান আর 1 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে বিপিএলে ব্যাটসম্যানদের রানে ফেরা স্বস্তির। তানজিদ তামিমের সঙ্গে সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাশার সুমনের আলাদা মুগ্ধতা ঝরল চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ডাক না পাওয়া বিজয় লিটনকে নিয়েও। বয়সভিত্তিক পর্যায়ে ক্রিকেটাররা বিপিএলে এখন পর্যন্ত ইতিবাচক কিছু না করতে পারলেও তাতে মনদের ভালো দেখছেন সুমন। উইকেট নিয়েও প্রশংসা করেছেন বিসিবির সাবেক নির্বাচক। ক্লাব আর বোর্ডের দ্বন্দ্বে অনিশ্চিত ক্রিকেটারদের ভবিষ্যৎ। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ স্থগিত হওয়ায় ক্রিকেটারদের পাশাপাশি বিপাকে তাদের উপর নির্ভরশীল পরিবার। অচলাবস্থা দূর করতে বৃহস্পতিবার বোর্ড সভাপতির শরণাপন্ন হন ক্রিকেটারদের 20 জনের প্রতিনিধি দল। ফারুক আহমেদ সময় চেয়েছেন, আশ্বাস দিয়েছেন শনিবারের বোর্ড সভায় সবকিছু ঠিক করার। দিন শেষে কিন্তু আমাদের এটা রুজি রুটি তো, আর ফার্স্ট ডিভিশন টিম যারা খেলে একটা লিগই হয়, তো ওই একটা লিগেই। আর এখনকার বর্তমানে দেশের যে পরিস্থিতি এটা সবাই জানেন, তো পুরো এলোমেলো হয়ে আছে। তো কথাগুলো বলছিলেন আবির হোসেন, খেলেন এক্সিয়ম ক্রিকেটার্সের হয়ে। বোর্ড ক্লাব দ্বন্দ্বে তার একমাত্র উপার্জনের মাধ্যম ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ স্থগিত হয়ে আছে। অনেকের অভিযোগ, ঢাকার ক্লাবগুলোর কাছে এক প্রকার জিম্মি ক্রিকেট বোর্ড। গঠনতন্ত্র সংস্কারের খসড়া পছন্দ না হওয়াতে ঢাকার ক্লাব ক্রিকেট স্থবির করে রেখেছেন কর্তারা। সে বয়কটে ক্লাব কর্তা কিংবা বিসিবি কারোই হয়নি কিছু। ভুক্তভোগী ক্রিকেটাররা, যাদের অনেকেই বছরে এই একটা লিগ খেলে খরচ যোগান পরিবারের। আমরা 7-8টা মাস কষ্ট করি শুধু এই ঢাকা প্রথম বিভাগ খেলার জন্য। এই একটা খেলার উপর নির্ভর করে অনেক ফ্যামিলি চলে, অনেক প্লেয়ার চলে। যাদের জন্য এত কিছু, সেই খেলোয়াড়রাই এখন অনিশ্চিত জীবনের সামনে। ক্লাব বলেছে বাড়ি ফিরে যেতে, বোর্ড করাচ্ছে অপেক্ষা। বৃহস্পতিবার বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সময় বেলা 3টা হলেও ফারুক আহমেদ এসেছেন পাক্কা 1 ঘন্টা পর। তবে প্রেসিডেন্টের সাথে দেখা করে কিছুটা আশ্বস্ত ফার্স্ট ডিভিশনের ক্রিকেটাররা। শনিবারের বোর্ড সভায় সব অচল অবস্থা কাটবে বলে দেখিয়েছেন প্রত্যাশাও। একটা জিনিস ক্লিয়ার করছে যে কোনো ডাউট নাই ক্রিকেট লিগ হবে এখানে, বাট ওনার কথা হচ্ছে যে এই মাসের ভিতরেই উনি ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট মাঠে গড়াবে। তবে শনিবারেও যদি সমাধান না হয় তাহলে ক্রিকেটারদের ভবিষ্যৎ কি? উত্তরটা জানেন না ক্রিকেটকে রুটি বানানো এমন অসংখ্য তরুণ। ক্লাবের সাথে কি, বোর্ডের সাথে কি, আমরা চাই মাঠে ক্রিকেট। তো ওনারা যদি দিন শেষে একটা সমাধানের মধ্যে আসে, সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই ভালো। আর যদি সমাধানের মধ্যে না আসে, তো বাংলাদেশ ক্রিকেটের প্লেয়ারদের যেটা ভালো হবে, আমরা প্লেয়াররা সবাই মিলে সেই সিদ্ধান্ত নিব। ক্লাবগুলোর চাপের মুখে গঠনতন্ত্র সংস্কার কমিটিতে বদল আনতে যাচ্ছে বিসিবি। গুঞ্জন, নাজমুল আবেদিন ফাহিমকে সরিয়ে নতুন প্রধান করা হচ্ছে মাহবুব আনামকে। ক্লাব কর্তাদের মন রাখতে আনা হবে আরও পরিবর্তন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।
চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম না রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারত। আইসিসির গাইডলাইন মেনে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি তৈরি করবে টিম ইন্ডিয়া, জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। এদিকে চলমান জার্সি ইস্যুতে ভারতের টালবাহানার জবাবে আগামী বছর টি-20 বিশ্বকাপে পাকিস্তানের জার্সিতে স্বাগতিক ভারতের নাম না রাখার পরামর্শ দিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের টালবাহানা যেন শেষই হচ্ছে না। ভেন্যু বিষয়ে নিজেদের পছন্দ মতো হাইব্রিড মডেলের অনুমোদন নেয়ার পর আলোচনায় ভারতের জার্সিতে পাকিস্তানের নাম না রাখার বিষয়টি। দুই দেশের বৈরিতার কারণে আসন্ন আইসিসি ইভেন্ট আয়োজনে বিপাকে পড়তে হয়েছে নিয়ন্ত্রক সংস্থাকে। যদিও ভারতের চাহিদাকেই প্রাধান্য দিয়েছে আইসিসি, জার্সি ইস্যুতে নতুন করে ধানাই পানাই শুরু করেছে দেশটি। হোস্ট দেশ হিসেবে অংশ নেয়া প্রতিটি দেশের জার্সিতে পাকিস্তান নাম থাকার কথা। সেই নিয়ম সব দেশ মানলেও ভারত তা মানতে চায়নি। যদিও এই অবস্থান থেকে ইউ টার্ন নিয়েছে দেশটি। আইসিসির নিয়ম মেনে জার্সিতে পাকিস্তানের নাম রাখা হবে বলে জানিয়েছেন বিসিসিআই এর সচিব দেবজাতি সাইকিয়া। তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, আইসিসি ইভেন্টে নিয়ন্ত্রক সংস্থা যে নিয়ম বেঁধে দেবে সেই অনুযায়ী ভারত জার্সি তৈরি করবে। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম থাকবে। সবকিছু মেনে নিলেও বিষয়টি নিয়ে কম জল ঘোলা করেনি দেশটি। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে রোহিত শর্মাকে পাঠাতে চায় না বিসিসিআই। এই বিষয়টি এখনও সুরাহা হয়নি। নিয়ম অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা অংশ নেয়া দেশগুলোর অধিনায়কদের। ভারত যেহেতু টুর্নামেন্ট খেলতে পাকিস্তান যাবে না, সেক্ষেত্রে উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নিতে দিবে না অধিনায়ককে। রোহিত শর্মা পাকিস্তান নেই। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী। খামোশি সবচেয়ে আচ্ছা জবাব হতা হ্যায়। চুপ থাকা এর সঠিক জবাব হবে। রোহিত শর্মা না আসতে চাইলে না আসুক, জার্সিতে নাম না লিখতে চাইলে না লিখুক। এখন পাকিস্তানের কি করা উচিত জানেন? পিসিবির উচিত বিসিসিআইকে একটি ইমেল করা যে তারা পাকিস্তানের নাম না লিখলে বা অধিনায়ক পাকিস্তানে না পাঠালে পাকিস্তানও আগামী বছর তাদের জার্সিতে ভারতের নাম লিখবে না এবং অধিনায়কও উদ্বোধনী অনুষ্ঠানে যাবে না। বিসিসিআই কো দুই দলের এমন দ্বন্দ্বে আদতে ক্রিকেটের ক্ষতি হবে বলেও মত সাবেক এই পাকিস্তানি ব্যাটসম্যানের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ফুটবল প্রসঙ্গ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বে ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে দেখা যাবে জামাল ভুঁইয়াকে। ফ্রি এজেন্ট জামালের সঙ্গে বেশ কয়েকটি ক্লাব আলোচনা করলেও গোপীবাগের ক্লাবটিকে প্রাধান্য দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। এদিকে জাতীয় দলে হামজার অন্তর্ভুক্তিতে অধিনায়কত্ব নিয়ে শঙ্কিত নন জামাল, বরং দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে হামজাকে সহযোগিতা করার কথা জানান JB6। দলবদলের জটিলতায় শেষ পর্যন্ত জামাল ভুঁইয়াকে রেজিস্ট্রেশন করাতে পারেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাদার্স ইউনিয়ন, যার জন্য নিজেদের 6 নম্বর জার্সিটিও তুলে রেখেছিল ক্লাবটি। তবে সব ঠিকঠাক থাকলে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে দেখা যাবে ব্রাদার্সের জার্সিতে। ফ্রি এজেন্ট জামালের সঙ্গে বেশ কয়েকটি ক্লাব আলোচনা করলেও JV6 প্রাধান্য দিচ্ছেন গোপীবাগের ক্লাবটিকে। ব্রাদার্স আমাকে অনার দিচ্ছে না, সো অফকোর্স যদি ওরা আমাকে একটা কন্ট্রাক্ট দিলে তাহলে অফকোর্স আমি ব্রাদার্সের সাথে সাইন করব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ না খেললেও ফুটবলের বাইরে ছিলেন না জামাল। ডেনমার্কের সেকেন্ড টায়ারের একটি ক্লাবের সঙ্গে করেছেন অনুশীলন, খেলেছেন ম্যাচও। হামজা চৌধুরীর জাতীয় দলে অন্তর্ভুক্তি হওয়ায় গুঞ্জন উঠেছে অধিনায়কত্ব ও কাবরেরার স্কোয়াডে জায়গা হারাতে পারেন জামাল ভুঁইয়া। তবে তাতে শঙ্কিত নন JB6, জাতীয় দলে জায়গা করে নেওয়াই এখন তার মূল লক্ষ্য। কারণ আমি ডেনমার্কে ওইখানে একটা ক্লাবে জয়েন করছি, ওইখানে প্র্যাকটিস করছি, ওইখানে খেলছি, সো এটা এত ডিফিকাল্ট ছিল না। আমি অনেক বছর আমি ক্যাপ্টেন ছিলাম না, আমি সেম জয় ফিল করতেছি, সেম প্রাউডনেস আছে আমাকে। সো ক্যাপ্টেন না থাকলে এটা আমার মানে কোনো কথা নাই, আমি টিমের সাথে থাকবো, এটা আমার সবচেয়ে বড় কথা। বাংলাদেশের কন্ডিশন ও জাতীয় দলের সঙ্গে মানিয়ে নিতে হামজাকে পূর্ণ সহযোগিতা করার কথা জানান জামাল ভুঁইয়া। আমি আগে স্ট্রাগল করছি, আমি মনে করি হামজা সেম করবো, একটু স্ট্রাগল করবো, কারণ উনি ইংল্যান্ডে খেলতেছে, ওইখানে অনেক গরম, ওয়েদার অনেক ডিফারেন্ট, আর এখানে তো অনেক গরম আর অনেক হিউমিডিটি আছে না। সো আমি সেম বলবো হামজার কাছে এখানে একটু সময় লাগবে। I think now there is more hype, more expectations to Hamza. So Hamza, I will say Hamza has a little bit more pressure on him.
খেলোয়াড়ি জীবনের পাশাপাশি কোচিং কোর্সও সেরে রাখছেন জামাল। অংশ নিয়েছেন বাফুফের আয়োজিত AFC A ডিপ্লোমা কোর্সের প্রথম পর্বে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ইউরোপা লিগের খবর। পয়েন্ট টেবিলে উন্নতির লক্ষ্যে রাতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ জায়ান্টদের প্রতিপক্ষ রেঞ্জার্স। ম্যাচ শুরু হবে রাত 2টায়। সুসময় ফিরে পেতে মরিয়া ম্যান ইউনাইটেড। রেকর্ড 13 বারের EPL চ্যাম্পিয়ন আর 3 বারের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ীরা আগের সেই দাপট ধরে রাখতে পারেনি। ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে না পারায় এবারও খেলতে হচ্ছে ইউরোপা লিগে। সেখানেও রেসে খানিকটা পিছিয়ে রেড ডেভিলস। 6 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 7 নম্বরে রয়েছে তারা। শীর্ষে থাকা লাজিওর পয়েন্ট 16। রেঞ্জার্সকে হারিয়ে রেস জমিয়ে তুলতে চায় ম্যানচেস্টার জায়ান্টরা, যদিও স্কটিশ ক্লাবটিও ছেড়ে কথা বলবে না। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ইউনাইটেডের পরই। ওল্ড ট্র্যাফোর্ডে ব্যাটল অফ ব্রিটেনের আগে মারাত্মক চাপে আছে কোচ রোবেন আমোরি। EPL-এর সবশেষ 11 ম্যাচে মাত্র 3 জয় তার দলের। টেবিলের শীর্ষ 10-এও নেই রেড ডেভিলরা। গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশে ফিরতে পারেন লিসান্দ্রো মার্তিনেজ ও রাসমুস হয়ল্যান্ড। ইনজুরিতে মাঠের বাইরে লোকশো এবং কি মেসন মাউন্ট। স্কোয়াডে জায়গা হবে না মার্কাস রাশফোর্ড ও অ্যান্টনির। পার্বত্য অঞ্চল থেকে ফুটবলার তুলে আনতে রাঙামাটিতে উদ্বোধন হলো AFCর এম্পাওয়ারিং হিল ওমেন পারসুই ফুটবল ক্যারিয়ার শীর্ষক সোশ্যাল রেসপন্সিবিলিটি প্রোগ্রামের। দেশের ফুটবলে পার্বত্য অঞ্চলের ফুটবলারদের অবদান অবিস্মরণীয়। 3 পার্বত্য জেলা বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সুবিধাবঞ্চিত 45 জন নারী ফুটবলার নিয়ে রাঙ্গামাটির চিংহলা মং চৌধুরী মারি স্টেডিয়ামে 4 দিনব্যাপী আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। পাশাপাশি 2 দিনব্যাপী চাইল্ড সেফগার্ডিং ট্রেনিং প্রোগ্রামেরও অনুষ্ঠিত হবে। ট্রেনিং ক্যাম্প শেষে 45 জন নারী খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হবে একটি ফুটবল ম্যাচ। সেখান থেকে বাছাইকৃত 12 জন খেলোয়াড়কে আগামী 1 বছর দেওয়া হবে শিক্ষাবৃত্তি। অংশ নেন 45 নারী খেলোয়াড়কে দেওয়া হবে শিক্ষা উপকরণ। সর্বোচ্চ ন্যাশনাল টিমে যে গোলকিপার ধরবো, ভালোভাবে টিমকে জয় করাবো। স্যার যে প্র্যাকটিস করাচ্ছেন ওই প্র্যাকটিসগুলো হয়তো আমরা আগে করি না, এটা করতে পারছি। এই ফুটবল ক্যাম্পিংয়ের মাধ্যমে এই 3 জেলার মেয়েদেরকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের পরে বেস্ট 12কে বাছাই করা হবে এবং তাদেরকে উন্নততর প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে। নেই প্রশিক্ষণের ন্যূনতম সুযোগ সুবিধা। সাঁতারের জন্য নেই সুইমিং পুল, অথচ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে ঈর্ষণীয় সাফল্য। কিশোরগঞ্জের নিকলিতে বছরের পর বছর ধরে পুকুরের নোংরা পানিতে প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিভাবান সাঁতারুদের। দেশ বিদেশে সুনাম করালেও স্থানীয়ভাবে কদর না থাকায় হতাশ ক্ষুদে সাঁতারু ও ক্রীড়া সংগঠকরা। এখানে একটি আধুনিক সুইমিং পুল নির্মাণ ও সাঁতারুদের আরও আধুনিক প্রশিক্ষণের দাবি স্থানীয়দের। কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদের তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে থাকছে রিপোর্ট। এ যেন পুকুর নয়, ময়লার ভাগার। পানি ভর্তি ময়লা আবর্জনা, এর মধ্যেই চলে সাঁতারুদের অনুশীলন। উঁচু পাড় থেকে কয়েক ফুট নিচে পানিতে ড্রাইভ দেন সাঁতারুরা। সাঁতার শেষে ঝুঁকি নিয়ে বাঁশের খুঁটি ধরে উঠে আসতে হয় তাদের। এমন দৃশ্য প্রতিদিনই চোখে পড়বে সাঁতারু তৈরির কারখানা হিসেবে পরিচিত কিশোরগঞ্জের নিকলি উপজেলায়। বছরের পর বছর এভাবেই পুকুরের নোংরা পানিতে প্রশিক্ষণ নিতে হয় স্বর্ণজয়ী সাঁতারুদের। সুইমিং পুল সহ সাঁতার প্রশিক্ষণের ন্যূনতম সুযোগ সুবিধা না থাকলেও নিকলিতে সাঁতারের রয়েছে গৌরবোজ্জ্বল সাফল্য। এমন ময়লা পানিতে সাঁতার শিখেই বিশ্ব মানচিত্রে দেশের মুখ উজ্জ্বল করেছেন খ্যাতিমান সাঁতারু কারার মিজান, কারার সামেদুল, নাজমুল হক, নিয়ামুল হক, আরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, রোমানা আক্তার, ফারজানা আক্তার সহ অনেকেই। সাফল্য এলেও যুগ যুগ ধরে অবহেলিত নিকলির সাঁতারু। মাছ শ্বাস করে এই জায়গায় আমরা প্র্যাকটিস করতে হয়, অনেক পচা মাছ থাকে, এদের এগুলো সরাই সরাই আমরা প্র্যাকটিস করতে হয়। আমরা যদি আরেকটু ভালো প্র্যাকটিস করতে পারতাম, মানে একটা ভালো একটা জায়গা পেতাম বা একটা সুইমিং পুল পেতাম, তাহলে আমরা আরো অনেক ভালো করতে পারতাম। আমি এখানে সাঁতার শিখতে এসেছি, আমি বড় হয়ে এখানে কারার মিজানের মতো সাঁতারুক হতে চাই। সুইমিং পুল পাই, ইনশাল্লাহ আমরা দেশবাসীর কাছে আশা রাখতে পারি যে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে যে আমরা ভালো কিছু করব।
প্রতিদিন ভোরে নিকলি কলেজ মাঠে অনুশীলনে অংশ নেয় শতাধিক সাঁতারু। পরে কলেজের পাশে মসজিদের পুকুরে তাদের সাঁতারের নানা কলাকৌশল শেখান নিকলি সুইমিং ক্লাবের প্রশিক্ষকরা। এদের বেশিরভাগই জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে স্বর্ণজয়ী সাঁতারু। দূষিত পানিতে সাঁতার শিখে গেল শেখ কামাল। দ্বিতীয় যুব গেমসে 16টি পদকের 12টিতেই সাফল্য পেয়েছিলেন নিকলির সাঁতারুরা। রানিং করার পর ট্রেচিং করে কোর করার পর এই সবাই প্রস্তুতি নেয় পানিতে নামার। তখন ছেলেদেরকে আমরা এই পুকুরে নিয়ে আসি, আইসা পানিতে নামাই। আমরা সরকারের কাছে তো ভাত চাই না, টাকাও চাই না, আমাকেও দিতে হবে না, কাউকে দিতে হবে না। সরকার যদি আমাদেরকে একটা সুইমিং পুল দিত, না আমরা বিকেএফ যেটা আমার পাঠ করতে পারতাম, আনসার, বিডিপি এবং অন্যান্য জেলা বা ক্লাব সবার সাথে আমরা মানে আরও পারদর্শিতা দেখাতে পারতাম। এইখানে অবকাঠামোগত বিষয়টা আমরা আমাদের এখান থেকে জেলা প্রশাসকের মাধ্যমে অবশ্যই প্রস্তাব দিব। কিশোরগঞ্জে একটি যেন ভালো মানের একটা সুইমিং পুল ওনারা গড়ে দেন, এটা অবশ্যই আমরা দাবি রাখবো। নিকলি থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছেন 15 জন সাঁতারু, আর জাতীয় পর্যায়ে স্বর্ণজয়ী সাঁতারুর সংখ্যা 4 শতাধিক। সময় সংবাদ, কিশোরগঞ্জ। শেষ হয়েছে প্রথমবারের মতো আয়োজিত হওয়া জাতীয় যুব জিমন্যাস্টিক্স 2025। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে জিমন্যাস্টিক্সের পর্দা নেমেছে 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতা, যেখানে অংশ নিয়েছেন বিকেএসপি সহ 6টি প্রতিষ্ঠানের জিমন্যাস্ট। 4টি ইভেন্টে অনুষ্ঠিত হয় খেলা। দলগত ইভেন্টে আধিপত্য দেখিয়েছে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ। 4টি ইভেন্টের 3টিতেই চ্যাম্পিয়ন হয় প্রতিষ্ঠানটি। ব্যক্তিগত ইভেন্টেও চমক দেখিয়েছে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ। পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছে প্রতিষ্ঠানটির জিমন্যাস্ট মাংচিং ট্রু ত্রিপুরা, আর নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন বিকেএসপির বনফুলি চাকমা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল এম সাইফুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মৌলভীবাজার রাজনগর যদুরগুল ফুটবল একাডেমি ও হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ফুটবল একাডেমি। বাহার মর্দান সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ম্যাচে 1-0 গোলে জয় পায় রাজনগর একাডেমি। শাহ আদিলুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবিতে রিপোর্ট। দেশের জনপ্রিয় খেলা ফুটবল, তবে রাজনৈতিক সংকট ও নানা প্রতিবন্ধকতায় দীর্ঘদিন জেলার কোনো মাঠেই বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট গড়ায়নি। বিএনপির প্রয়াত রাজনীতিবিদ ও সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের স্মৃতি ধরে রাখা ও জেলার ফুটবলকে গতিশীল করে তৃণমূল থেকে দক্ষ খেলোয়াড় তুলে আনতে টুর্নামেন্টের আয়োজন। সিলেট বিভাগের 4 জেলা ও ব্রাহ্মণবাড়িয়ার মোট 16টি দল নিয়ে আয়োজিত হয় টুর্নামেন্ট। বাহার মর্দান প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে খেলার উদ্বোধন করেন বিএনপি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস। নকআউট ফরম্যাটের টুর্নামেন্টে প্রথম ম্যাচে রাজনগর যাদুরগুল ফুটবল একাডেমি ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ফুটবল একাডেমি মুখোমুখি হয়। খেলার শুরুতেই রাজনগর একাডেমি 1 গোল দিয়ে এগিয়ে যায়, তবে আক্রমণ ও পাল্টা আক্রমণের 2 দলের খেলোয়াড়রা জমিয়ে তোলে ম্যাচ। শায়েস্তাগঞ্জ গোল শোধের চেষ্টা করেও ব্যর্থ হয়। 1 গোলে জয় পায় রাজনগর যাদুরগুল একাডেমি। দীর্ঘদিন ধরে মৌলভীবাজার গ্রামীণ পর্যায়ের মাঠে ফুটবল খেলা দেখে উচ্ছ্বসিত দর্শকরা। এই আয়োজন নিয়মিত করার দাবি সকলের। বেশ কিছুদিন ধরে কিন্তু ফুটবল মাঠ থেকে হারিয়ে গেছে। এই হারানো ফুটবলকে যে ফিরিয়ে এনেছে, সেজন্য আমরা সাধারণ দর্শক হিসাবে বাহার মর্দান সমাজ কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানাই। আশা করি এইভাবে যদি প্রতিটি এলাকায় উদ্যোগ নিয়ে আরো সুন্দরভাবে এই খেলার আয়োজন করে মানুষ উপভোগ করবে, ভালো। এইভাবে যদি খেলাধুলা থাকে তাহলে আমাদের যুব সমাজ অত্যন্ত ভালো থাকবে, ওরা খারাপের দিকে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আরো টুর্নামেন্ট হোক, এইরকম খেলাধুলার মাধ্যমে আপনারা জানেন আমরা একটা দেশকে পরিচিতি করতে পারবো বিশ্বের মাধ্যমে। আয়োজকরা আগামীতে আরো বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের প্রতিশ্রুতি দেন। সফলভাবে টুর্নামেন্ট আয়োজনে ভবিষ্যতেও সার্বিক সহায়তার কথা জানান পৃষ্ঠপোষকরা। আমরা এই টুর্নামেন্টের মধ্য দিয়ে ওনার যে অবদান দেশের প্রতি, জাতির প্রতি, এটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা চাচ্ছি এই টুর্নামেন্টের মধ্য দিয়ে যাতে মৌলভীবাজারের ফুটবলের যাতে কিছু উপকার করা যায়, খেলাধুলার ব্যবস্থা করা যায়। আমি আশা করব যে এখন থেকে এটা প্রতি বছরই শীতকালে এটা একটা বার্ষিক একটা ফুটবল টুর্নামেন্টে পরিণত হবে এবং আমরা সকলেই এটা সহযোগিতা করবো এটা বার্ষিক টুর্নামেন্ট করার জন্য। গত 17টি বছর একটি অনির্বাচিত সরকার মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের বিনোদনও কেড়ে নিয়েছিল। আজকে মুক্ত বাতাসে আমরা যে কোনো
অনুষ্ঠানে যাই, সেখানে বাদ ভাঙা মানুষ ছুটে আসে। বাহার মর্দান সমাজ কল্যাণ সমিতির আয়োজনে প্রথমবারের মতো এম সাইফুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। সময় সংবাদ, মৌলভীবাজার। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।